অনেকগুলো বিষয় বলেছেন। আমি যদি একটুখানি আপনাকে খালি ধরিয়ে দেই, সেটি হলো যে আপনি সংস্কার মানবেন না, সংবিধানও মানছেন না ঠিকমতো, আপনি 31 দফাটা মানেন, উনি কিছু কিছু দফার উল্লেখও করেছেন, এবং উল্টো দিকে প্রধানমন্ত্রী বলছেন যে গুপ্ত এবং বিভ্রান্তকারীরা ষড়যন্ত্র করছেন। জয়নুল আবেদিন শিশির তো আসলে কি বললেন, না আপনার ব্যাখ্যাটা কি আসলে? দেখুন, শিশির আমার খুব ঘনিষ্ঠ অনুস্পতি সাংবাদিক সহকর্মী, এখন এনসিবির তরুণ নেতা, বেশ একটু খুব চমৎকারভাবে একটা জ্বালাময়ী বক্তব্যই বলতে পারেন। আমি জাস্ট এনজয় করেছি আর কি। কিন্তু শিশিরের সঙ্গে কিছু জায়গাতে নিশ্চয়ই দ্বিমত করতে হবে, কারণ আপনি প্রথমত দেখুন যে 60 দিনের একটা সরকারকে যদি আপনি একেবারে বলেন যে জুলাইয়ের যে চেতনা সেইটার বিপক্ষে চলে গেছে, এটা বলাটা ঠিক হবে না। আপনি অ্যাটলিস্ট তাকে তো 6 মাস 8 মাস সময় দিতে হবে। একটা সরকার যদি একটা পদক্ষেপ নেয়, একটা পলিসি নেয়, সেটার ইমপ্লিমেন্টেশন, বা আমি বলছি যে অ্যাটলিস্ট আপনার কিছু সময় যদি না দেন তাহলে তো হবে না। নিশ্চয় আমি বলছি না যে বিএনপি যা করেছে এর মধ্যে সবই ভালো কাজ করেছে, এটা আমি বলছি না। আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন শুরুতে, কিন্তু আপনি এটি বলছিলেন যে এটা হানিমুন পিরিয়ড এখনো তো শেষ হয়নি। আর প্রধানমন্ত্রী গতকাল যেটি বলেছেন বগুড়াতে, দেখুন জুলাই সনদের প্রথম থেকে ধরেন যে সিদ্ধান্তগুলো তো ডে 1 থেকে ইশতেহারের জায়গাগুলো তারা বাস্তবায়নের জায়গায় গেছে, কিন্তু জয়নুল আবেদিন শিশিরের বক্তব্যের যদি এসেন্স আমি বুঝে থাকি, তাহলে একই সঙ্গে তো আসলে গণভোটের রায়ের বাস্তবায়নের জায়গাটাও ছিল, সেটিও প্যারালালি করা যেত। বা এই যে সংবিধানের মৌলিক সংস্কারের জায়গায় ঐক্যমত্য, মানে সেটি কি বিএনপি কি আপনার কি মনে হয়? মানে আমি এটা ওইভাবে মনে করি না, সরাসরি ডিনাই করেছে এরকম মনে হয় না। আপনি কি মনে করেন? আমার কাছে একেবারে মনে হয় না যে বিএনপিটা ডিনাই করেছে। আরেকটি জিনিস দেখুন যে এই জুলাই আন্দোলন, যে আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে জুলাই আন্দোলন এবং আমাদের দেশের এই যে তাজা প্রাণ রক্ত গেছে, এবং আমরা যে একটা কি বলা যায়, একটা মানে অস্থির অন্ধকার একটা সময় পার করে আসছি, বিএনপি নিশ্চয়ই জায়গাটাকে উপলব্ধি করে, এবং সেই উপলব্ধির জায়গা থেকে বিএনপি সরে আসছে, এটা একেবারে আমি মনে করি না। শিশির তার মতো করে, যেহেতু সে একজন পলিটিক্যাল নেতা, তার মতো করেই কথা বলেছে। আরেকটি জিনিস দেখুন যে জুলাইয়ের যে আপনি যে অধ্যাদেশগুলোর কথাই বলেন, প্রায় 96টা না কয়টা অধ্যাদেশ হুবহু পাস হয়েছে। কিছু কিন্তু যেগুলো উনি বলছিলেন যে সুপ্রিম কোর্টের বিষয়, মানে স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে, এটা তো বলা হচ্ছে যে বিএনপি বলছে যে এটা যাচাই বাছাই করে এটা আবার ওনারা বিল আকারে আনতে চায়, মানবাধিকার। এখন যদি বিএনপি এখন যেটি বলছে এটা যদি না করে, আপনি তখন তাকে ক্রিটিসিজম করেন, মানে সিরিয়াসলি যে না সরে গেছে। কিন্তু এখনই যদি বলেন যে জুলাই যে আকাঙ্ক্ষা বা জুলাই চেতনার বিপক্ষে চলে গেছে। আরেকটা যে গুপ্তের একটা বিষয় শিশির বলল, বিএনপি মানে কখনোই বলি নাই যে যারা জুলাই যোদ্ধা তাদেরকে বিএনপি মানে গুপ্ত বলার চেষ্টা করি না। হয়তো রাজনৈতিক একটা প্রতিপক্ষকে, সেটি হয়তো তারেক রহমান গতকাল যেটি বলেছেন, এটা খলিলুর রহমানের বলছে। খলিলুর রহমান কি গুপ্ত আসলে তারেক রহমান কি খলিলুর রহমানকে মিন করছে? না, খলিলুর রহমান কি কেন মিন করবে? তাহলে কি ওই যে বিডার আশিকেরে বলছে? না, আমি যদি বলি যে আমাদের দেশে এখন যে সংসদের প্রধান বিরোধী দল এনসিপির কথা বলছি, প্রধান বিরোধী দল, যদি আমরা আগের সরকারের সময়ে, মানে আমি বলছি যে দীর্ঘদিন যে আওয়ামী লীগ যে সরকার যে সময় ক্ষমতায় ছিল, সেই সময় তাদের যে পলিটিক্যাল, তারা যেভাবে রাজনৈতিক চর্চা করেছে, সেই জায়গায় তো এই জিনিসগুলো আছে, মানে নাম পরিচয় না রেখে রাজনীতি করার বিষয়টিতে আছে। হয়তো সেই জায়গায় কথা বলার চেষ্টা করেছে, যেহেতু তারা একেবারে দেশের মানুষের কাছে কিন্তু সংসদে বলেন বা মানে মাঠে যে রাজনৈতিক বক্তব্য সব জায়গায় কিন্তু বলার চেষ্টা করছে যে বিএনপি জুলাই মানে চেতনার বিপক্ষে চলে গেছে বা জুলাই সনদ বাস্তবায়ন করছে না। আমার মনে হয় ওই জায়গা থেকে কথা বলেছে, এটাকে আমি খুব সিরিয়াস মনে করতে চাই না। খেয়াল করেন যে প্রধানমন্ত্রী যখন নির্বাচনের আগেও এবং নির্বাচনের আগে বড় বড় জনসভায় উনি কিন্তু এই গুপ্ত শব্দটা বারবার ব্যবহার করেছেন। কেন আমি তো বললাম, নিশ্চয়ই তার একটা জাস্টিফিকেশন ওনার কাছে আছে নিশ্চয়ই, এবং বোঝাই যায় যে আসলে কোন পক্ষকে উনি বলেছেন। না দেখুন, আমি একেবারে অনেস্টলি বলি, আমি প্রায় 22-23 বছর সাংবাদিকতায় আছি। আমার সেটাকে খুব অমূলক বলেছে কিনা সেটাও একটা বিষয়। আমি আমার একটু ছোট করে একটা উদাহরণ দিই। আমি ইকোনমিক রিপোর্টার্স ফর্মে আমি প্রায় 5 বছর ওই সংগঠনে প্রায় জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার অনেক সহকর্মীদের আমি মোটামুটি ভালোভাবে চেনার চেষ্টা করেছি, তাদের জানি। কিন্তু আমি দেখেছি যে এই ইলেকশনের আগেই তাদের এক ধরনের মতাদর্শ বলেন, সেটাকে খারাপভাবে নিশ্চয়ই না, কারণ এক ধরনের মতাদর্শ থাকতে পারে,
একটা আপনার একটা ফিলোসফিকে আপনি ধারণ করতে পারেন, এটা একেবারে অনার করা উচিত। কিন্তু আমি বলছি যে এইটা কিন্তু কখনো সে প্রকাশ করে নাই আর কি। হ্যাঁ, হয়তো তার মতো করে ছিল, কিন্তু দেখছি হয়তো উনি এটাকে মিন করেছেন। এবং এইটা আমি বলবো যে নির্বাচনের আগে যে উনি যেগুলো বলেছেন, আপনি এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার বিষয় না, এটা পলিটিক্যাল একটা রেটরিক। উনি মানে ভোটের আগে আসলে এরকম আপনি যদি বলেন যে প্রধান বিরোধী দল এবং প্রধান বিরোধী দলের নেতা যিনি, উনিও তো অনেক কথা বলেছেন। তবে আমি একটা জিনিস আমি আবারও আপনাকে বলছি যে বিএনপির যে কার্যক্রম, বিএনপির যে সমস্ত পলিসি বলেন, যেসব সিদ্ধান্ত নিয়েছে এই গত 2 মাসে দেশ চালানোর জন্য, আরেকটি আপনি জিনিস দেখুন যে প্রায় 15, 16, 17 বছর বাংলাদেশে কিন্তু আপনি শুধু অর্থনৈতিক সেক্টর না, আপনি যদি প্রশাসনিক বলেন, সব জায়গায় একটা ভঙ্গুর অবস্থা। এরকম একটা আপনি যদি দেখেন, এখন অর্থনীতির কথা যদি বলি, একটা উত্তরাধিকার সূত্রে একদম একটা ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছে। এখন কিন্তু দেশ পরিচালনা করাটা একদম সহজ না। কিন্তু আপনি মাঠে বক্তৃতা দেওয়া একরকম, আপনি তা আমি বলছি যে এইরকম পরিস্থিতিতে দেশ পরিচালনা করা, আমি বলছি যে এখানে করতে গিয়ে বিএনপির সবচেয়ে বিএনপি ঠিক ভালো কাজ করছে এটা আমি বলবো না। আমি বলছি যে আপনি আরেকটু সময় দেন বিএনপিকে। এখনই যদি বলেন মাঠে ময়দানে সব জায়গায় বিএনপিকে চিহ্নিত করার চেষ্টা করেন, বিএনপি এই জুলাই সনদের বিপক্ষে, বিএনপি জুলাই যে চেতনা এটার বিপক্ষে চলে গেছে, এটা আমি এখনই এটার সাথে একমত। আমার ধরেন ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলি, মানে এই টেবিলে যখন বসা হয় সেই ক্ষেত্রে যখন বিরোধী পক্ষ বা এনসিপির কথাই যদি বলি, এই অভিযোগগুলো যখন করেন তখন মানে বিএনপির নেতারাও কিন্তু এরকম কথা বলেন যে আরো কিছুটা সময় দরকার বা আস্থা রাখা দরকার। কিন্তু উনাদের জায়গা থেকে যেটা যে আস্থার একটা নিদর্শন তো লাগবে, আপনি যেটা দেখে আসলে আপনি সময়টা দিবেন, সেটি কি বিএনপি রাখতে পারছে? যদি ধরেন আমরা জ্বালানি তেলের জায়গায় আসি, এর বাইরের কথাই যদি বলি, নিত্যদিনের যে ভোগান্তিগুলো, এবং আজকেও যদি আপনি পত্রিকায় দেখেন যে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, প্যানিক বাইং থেকে বিরত থাকার আহ্বান, এই কথা কিন্তু একদম ডে ওয়ান থেকে আজকে তথ্য মন্ত্রী বলেছেন। না, এই জায়গায় আমি একটু বলি, এই যে যেমন হচ্ছে গত 2-3 দিন আগে সরকার জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে। আমি একেবারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো, এটা যদি সরকার আরো 1 মাস আগে বাড়াতো, আপনি একবারে না বাড়িয়ে, এটা যদি আমি বলছি যে ধাপে ধাপে, সেটা কিন্তু মোর বেটার হতো, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি এই ক্রিটিসিজমগুলো করেন, এটা সরকারের এটা করলে আরো বেটার হতো। আরেকটা বিষয় যে আপনি জ্বালানি তেলের যে অবস্থা, এটা সরকার জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করি নাই, সরকার যে যুক্তি দেখাচ্ছে, এটাকেও আপনি একেবারে ডিজনার করার সুযোগ নাই। কারণ একেবারে নতুন একটি সরকার শুরুতেই যদি জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়, তবে সরকারের আলটিমেটলি তার বিকল্প তার হাতে ছিল না, এবং সেটির কারণে আপনি দেখবেন যে আজকে গ্যাসের দাম বেড়েছে, তারপর বিভিন্ন জায়গায় পরিবহনের জায়গা থেকে খবর আসছে তারাও বাড়বে, তো নিত্যপণ্যের জিনিসও বাড়বে। তাহলে আপনি আসলে জনগণকে যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা তো দিন শেষে আসলে হলো না। এখন জ্বালানি তেলের মূল্য না বৃদ্ধি করে কি সুযোগ ছিল? সুযোগ নাই, সুযোগ একেবারেই নাই, কিন্তু সুযোগ নাই। এখন আমি শিশিরের মানে আমার কথা হলো যে পর্যাপ্ত মজুদ আছে, তাহলে এই কথাটার আসলে কি পর্যাপ্ত মজুদ আছে? তো আপনি যদি বিপিসির যে সরবরাহের, আপনি আজকের পত্রিকায় কিন্তু একটা স্টোরি করেছে আজকের পত্রিকা, ওখানে কিন্তু একেবারে বলছে যে পর্যাপ্ত, আপনি ওনারা একদম সরেজমিনে একটা প্রতিবেদন করেছে, সেখানে কিন্তু সরকারের বক্তব্য বলছে না, সরকারের বক্তব্য বলছে না। এখন আপনি বলতে পারেন যে এই যে আপনার হচ্ছে খুব হঠাৎ করে চাহিদা, এটা কিন্তু আমাদের এক ধরনের আমাদের মানসিকতার মধ্যে আছে। তো এইটা যদি সরকার, আমি বলছি পেট্রোল পাম্পগুলোতে সরকার যদি এইটা নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে সেটা বেটার হতো আর কি।